অনার্স প্রথম বর্ষ 2024-25 সেশন যারা আছো তাদের সবাইকে স্বাগতম। ইনকোর্স না দিলে পড়াশোনা হয়, ইনকোর্সের ডেট না দিলে পড়াশোনা হয় না, আর ফর্ম ফিল আপ শুরু না হলে পড়াশোনা শেষ হয় না বা শুরু হয় না। হ্যাঁ, কি বললাম? ইনকোর্সের ডেট না হলে পড়াশোনা হয় না, আর ফর্ম ফিল আপ শুরু না হলে পড়াশোনা শুরু হয় না। এর মধ্যে দিয়েই তোমাদের পদার্থবিজ্ঞানের মানে সমাচার আর কি, যাই হোক কি বলবো, ধ্বংসের সমাচার বলা যেতে পারে। কারণ খাতা দেখি তো এবারও দেখলাম যা অবস্থা, তাতে আসলে কিছু বলার নেই। তো ঠিক মতো পড়ো রে বাবা, পড়াশোনা করো, শুরু থেকে পড়াশোনা করো। আর কিন্তু ন্যাশনাল ভার্সিটিতে সেরকম নয়, এখন একটু মডিউলগুলো দেখো, হ্যাঁ, কিভাবে প্রশ্ন হয় না হয় সেই মডিউলগুলো দেখবে আশা করি। দেখলে তাহলে বছরের শুরু থেকেই শুরু করার কথা, ইনকোর্সের সাথে সম্পর্ক হওয়ার কথা না। কারণ ইনকোর্সের অনেক আগে থেকেই তোমাদের প্রিপারেশন কমপ্লিট করার কথা, ইনকোর্সের ডেটের সাথে পড়াশোনার সম্পর্ক হওয়ার কথা না। ওকে, আজকে একটি ফ্রি ক্লাস নিয়ে এসেছি, যদি অনলাইন কোর্স চলমান আছে, অনেকেই ভর্তি হচ্ছে। এখন দেখি খুঁজতেছে, কি খুঁজতেছে? সামনে ইনকোর্স যে কোনো সময় হতে পারে, এখন কোর্স খুঁজো। কেন রে বাবা, যখন ভর্তি হও তখন কি দেখো? সাপের পাঁচ পা দেখো নাকি হাতির 5 পা দেখো? কোনটা? বুঝি না কোনো কিছু। যাই হোক, দেখো, পদার্থের ধর্মতরঙ্গ স্পন্দনের মহাকর্ষ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড়, অনেকগুলো বড় বড় প্রশ্ন এখানে আছে। অনেক সহজ, খুবই সহজ। বোঝানোর সময় বলে যে স্যার এই জিনিস আমি তো বুঝি। তো বুঝি রে ভাই, কিন্তু খাতায় যে যা লেখো তা ভালো কোনো ভাষা দিয়ে প্রকাশ করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, খাতা খুলে খুলে দেখালে তো আবার হয়ে যাবে নীতি বিরুদ্ধ কথা, যে এমন লেখা লিখেছেন এর প্রকাশ করতে খুব খারাপ। কিন্তু কি করব, মুখে কথা হেঁটে আসে বা হেঁটে মুখে কথা আসে। যাই হোক, তো এই যে সুড়ঙ্গ পথে বস্তুর গতি, এটাও 4 নম্বর পরীক্ষার জন্য আসে বা 3 নম্বরের জন্য পরীক্ষা আসে। পারে কি পারে না, কিভাবে লেখে, সবারই তো এটা ভালো করার কথা, তাই না? কি হয় রে বাবা, একটা বস্তুকে পৃথিবীর মাটি খুঁড়ে একদম কেন্দ্র বরাবর একটা সুড়ঙ্গ করে দেওয়া হলো, সুড়ঙ্গ করে দেওয়া হলো, বস্তু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার সময় যে কোনো একটা জায়গায় অবস্থান করলো। ঠিক আছে, ধরলাম সে এই জায়গায় এসে অবস্থান করলো, তাহলে তার ভেতরে ছোট পৃথিবী কত, তার ব্যাসার্ধ কত ধরলাম? এক্স ধরলাম। ঠিক আছে, এক্স। তাহলে আকর্ষণ বল কত? এফ ইকুয়াল টু পৃথিবীর সাথে আবার জি, বড় পৃথিবীর ভর বড় এম, ছোট বস্তুর ভর ছোট এম, এম এম ভাগ এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন একটু দেখি যে বস্তুর ভরের সাথে ঘনত্ব, ভরের সাথে ঘনত্বের একটা সম্পর্ক থাকে। এই যে যেমন ছোট এম, ছোট এম মানে কি? ঘনত্ব ইকুয়াল টু ভর ভাগ আয়তন। তো ছোট এম সমান সমান রো গুণন ছোট ভি। ছোট ভি মানে কি? 4/3 পাই এক্স কিউব। এই হলো ছোট ভর। হ্যাঁ, দেখো, রো তো সবকিছুরই সমান। তাহলে এখানে এটা কোন সূত্র? সে আপেল সূত্র রে। কি বাবা? আপেল সূত্র। তো যাই হোক, এই এক্স লিখতে আর লিখতে এম লিখতে আর লিখতে দুটো উল্টো পাল্টা যায়। প্রথমত একটু বর্ণনা দিতে হবে, তাই না? এগুলো পেইড কোর্সে ক্লাসে সুন্দর করে বলা হয়, কিন্তু সুন্দর করে স্লাইডও দিয়ে দেওয়া হবে, নোটও দিয়ে দেওয়া হয়, সুন্দর করে বলা হয় যেটা এই, হ্যাঁ, বড় হচ্ছে পৃথিবীর ভর, ছোট ভর হচ্ছে, হ্যাঁ, বস্তুটির ভর। তো ভালো কথা। সে আসলো, আসার পরে কেউ এক্স এটা ধরতেছে, কেউ এক্স এটা ধরতেছে, কেউ এক্স মাইনাস এক্স ধরতেছে, এক একজন এক এক রকম ভাবে, মানে আশেপাশটা দেখে লিখতে যা হয় আর কি। তো যাই হোক, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা তো অবশ্যই যোগাযোগ করবে। তো এই যে এখান থেকে কি হচ্ছে, এটা হলো, এখানে আমরা এম এর মান বসিয়ে দিই। এটা নিউটনের মহাকর্ষ বল, মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একে অপরকে আকর্ষণ করে, বড় পৃথিবী ছোট বস্তুটাকে আকর্ষণ করতেছে। জি এম গুণন রো 4/3 পাই এক্স কিউব এক্স স্কোয়ার, জি এম গুণন রো গুণন 4/3 গুণন পাই এক্স স্কোয়ার, এখানে এক্স হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? এক্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু একটু সবগুলো একত্রিত করে আমি লিখি, 4/3 জি এম রো পাই এক্স, এটা হচ্ছে এফ হলো একটা। আবার নিউটনের একটা আকর্ষণ বল আছে, বা নিউটনের একটা কি আছে রে বাবা, ভর এফ ইকাল টু এম এ, এফ ইকাল টু এম এ, এফ ইকাল টু এম এ। এটা তো সব জায়গায় প্রযোজ্য, তাই না? এটাও তো এফ ইকাল টু এম এ, এরকম একটা বিষয়। হ্যাঁ, এটা কিন্তু সমান। তো নিউটনের সেই গতিসূত্র থেকে কিন্তু বলা যায় যে একটা বল থাকবে কি, বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে যদি একটা বলি যে আবার নিউটনের বল অনুযায়ী, ওকে, আচ্ছা, এখন ও তো মূল বিন্দু, যাই হোক এক্স কে ব্যাসার্ধ ধরে এই একটা ভর, বাকিটুকু বাদ দিয়ে দাও, এটা আমরা চিন্তা করলাম না। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এখান থেকে কি করা যেতে পারে? এফ ইকুয়াল টু এম এ মানে ত্বরণ।
এফ ইকুয়াল টু এম, এটা থাকলো এফ, আবার এফ ইকুয়াল টু এম এ, এম এবার ত্বরণ এম ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার, এরকম না? মানে নিউটনের সূত্র অনুযায়ী বল আর এফ ইকুয়াল টু এম এ হচ্ছে ত্বরণ। এখানে ত্বরণটাকে আমি কিভাবে প্রকাশ করলাম? এম ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার, কারণ এ সমান সমান ডিভি ডিটি, আমি কিন্তু সবকিছু ভেঙে চলে দিই। এ সমান সমান ডিভি, ভি মানে কি ডিএক্স ডিটি। যেহেতু এখানে এই যে এক্সটা কম বেশি হচ্ছে, এক্স হ্যাঁ সময়ের সাপেক্ষে এক্সটা কম বেশি হচ্ছে, তাই এটাকে করা হচ্ছে কি ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার। তাহলে এটাকে বলা যায় কিন্তু ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার। ওকে, এটাকে কিন্তু এটা বলা যায়। ওই এফ আর এই এফ কি এক না? হ্যাঁ, এফ ইকুয়াল টু এম এ আর এফ ইকুয়াল টু জি এম এম ভাগ এক্স স্কোয়ার। তো সাম্যাবস্থায় তো দুটো এক, তাই না? সাম্যাবস্থায় দুটাই এক, লিখে ফেলি আমরা সাম্যাবস্থায় দুটো এক। তাহলে কি হচ্ছে? এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু 4/3 জি এম রো পাই এক্স। দ্যাট মিনস এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু, এটুকুকে যদি আমরা ধরি ওমেগা স্কোয়ার এক্স, আমরা কারণ কি ওই যে এস এইচ এম মানে সিম্পল হারমোনিক মোশনের একটা যে সমীকরণ ছিল এম হ্যাঁ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু হ্যাঁ ওমেগা স্কোয়ার এক্স, ওই যে একটা বিষয় ছিল, সেই কিন্তু আমরা এখান থেকে এটা ওমেগা লিখতে পারি কিন্তু। হ্যাঁ, এটাকে ধ্রুবক, আগের ওমেগা স্কোয়ার, সেই ওখানকার আগের ওমেগা স্কোয়ার কি ছিল? রুট ওভার সরি ওমেগা স্কোয়ার সমান সমান কে ডিভিশন এম, এটা ছিল মানে সরল ছন্দিত স্পন্দনে এরকম ধরতাম। তো এটাও তো একটা ধ্রুবক, তাই এটাকেও ধরা যেতে পারে, ধরলে কিন্তু একই রকম লাগে। এখন অনেক সময় এখানে একটা মাইনাস দেয়, কি দেয়? একটা মাইনাস দেয়, এখানেও একটা মাইনাস দেয়, সেটা পরে আসতেছি কেন? ওই যে সরণ ত্বরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, হ্যাঁ সরণ ত্বরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, এটা তোমার কিসের? সিম্পল হারমোনিক সরল ছন্দিত স্পন্দন গতির একটা বৈশিষ্ট্য কিন্তু, সরণ ত্বরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এই যে এখানে আমাদের সরণ, এখানে কি এফ এর মধ্যে কি আছে? ত্বরণ আছে, এম এ আছে, হ্যাঁ, আর এদিকে এক্স আছে। তো সরণ ত্বরণের সমানুপাতিক ও বিপরীতমুখী এই কন্ডিশন অ্যাপ্লাই করে কিন্তু হ্যাঁ তোমার একটা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। তো যাই হোক, এরপর আরো বলা যেতে পারে যে এফ এবং এক্স যেভাবে যেভাবে ব্যাখ্যা করে না কেন, এফ এবং এক্স পরস্পর কিন্তু বিপরীতমুখী। এটা কি জন্য বিপরীতমুখী বলা যেতে পারে? এটা মহাকর্ষ বল দিয়েও বলা যেতে পারে, আবার ওইটা দিয়ে বলা যেতে পারে। তো মহাকর্ষ বল দিয়ে না আমরা একটু বলি, কারণ আগেই যদি আমি সরণ ত্বরণের সমানুপাতিক ও বিপরীতমুখী বলে দিই, তাহলে তো এটা সুড়ঙ্গ পথে বস্তুর গতি সরল ছন্দিত গতিটা হয়ে গেল। তো এটা অন্যভাবে কিভাবে বলা যেতে পারে? এই যখন ভেতরের দিকে আসে কি হতে থাকে? যখন এক্সটা কমতে থাকে, জি এর মান কি হতে থাকে? কমতে থাকে। তো আকর্ষণ বল কি হয়? কমে যায়, আকর্ষণ বল কমে যায়। তো এখানে যদি তুমি মাইনাস ইউজ করো, তাহলে বলতে পারবা এক্স এবং এ পরস্পর কি মুখী? বিপরীতমুখী। কেন? এক্স এর মান যত কম হবে, জি এর মান তত কমে আসবে, শূন্যে পরিণত হবে। স্বাভাবিকভাবে কেন্দ্রের দিকে আসতে কেন্দ্রে জি এর মান শূন্য, তো শূন্য যত পরিণত হতে থাকবে, তখন বলের মান কি কমতে থাকবে না? ওজন কি কমতে থাকবে না? এফ তো এক ধরনের ওজন, বল সবই। তাহলে এক্স কমতেছে, হ্যাঁ, তাহলে এই দিকে আসতেছে, বলের মানও কমতেছে। তো যাই হোক, এখন